बारिश की बोली समझता नहीं था, हवाओं से मैं यूं उलझता नहीं था, है सीने में दिल भी कहाँ थी मुझे ये खबर। कहीं पे हो रातें, कहीं पे सवेरे, आवारगी रही साथ मेरे, ठहर जा ये कहती है तेरी नजर। क्या हाल हो गया है ये मेरा, आंखें मेरी हर जगह ढूंढे तुझे बेवजह, ये मैं हूँ या कोई और है मेरी तरह। कैसे हुआ, कैसे हुआ तू इतना जरूरी, कैसे हुआ, कैसे हुआ, कैसे हुआ तू इतना जरूरी, कैसे हुआ। আরুর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে আরিশ আরুর দিকে তাকাতেই দেখল আরুর শরীরটা নেতিয়ে পড়েছে আর ওর বুকে মাথা রেখে জ্ঞান হারিয়েছে। আরিশ বুঝতে পারলো আরুষের এখন কী অবস্থা। আরও বেশি ভয় পেয়ে প্রচণ্ড শরীরের অস্বস্তিতে সেন্সলেস হয়ে গেছে। হঠাৎ বাইরে থেকে সানার আওয়াজ শোনা গেল। ভাইয়া, আরুর কি অবস্থা? ও কি ঠিক আছে? আমাকে কি দরকার? ও এখন সেন্সলেস হয়ে গেছে, আর জামা কাপড়ও সম্পূর্ণ ভিজে। আমি কি হেল্প করব? আমি কি চেঞ্জ করিয়ে দেব? তার কোনো দরকার নেই, আমি নিজেই পারবো, তুই চিন্তা করিস না। আর তুই নিচে গিয়ে আম্মুকে বল যে আরু পাখির শরীরটা খারাপ, আমি সবটা সামলে নেব, না হলে খামোখা চিন্তা করবে। আর যতক্ষণ না আরু পাখির সেন্স ফিরে আসে ততক্ষণ আমি নিচে যাব না। আচ্ছা ভাইয়া। সানা রুম থেকে বেরিয়ে যেতেই আরিশ আরুষির শরীর থেকে ভেজা জামা কাপড়গুলো খুলে একটা টাওয়েল দিয়ে ভালো করে জড়িয়ে দিল। তাড়াতাড়ি করে আরুষিকে বিছানায় শোয়ালো আর দুজনেই 2 মিনিটের মধ্যে চেঞ্জ করে আসলো। আরুষির ভিজে চুল থেকে পড়া জলগুলো বিছানায় পড়ে বিছানা ভিজে গেছে। আরিশ আরুষিকে এবার নিজের সঙ্গে জড়িয়ে ধরলো। তারপর আরুষির গালে হাত দিয়ে বলতে লাগলো, এই আরু পাখি, ওঠো, কি হলো তোমার? আরও উঠছে না দেখে গ্লাস থেকে জল নিয়ে আরিশ আরুর মুখে ঝাপটা দিল। তাতেও কোনো কাজই হচ্ছে না। কিন্তু আরুষের শরীরের তাপমাত্রা ধীরে ধীরে কমেই চলেছে। আরিশের চিন্তাটা বেড়ে গেল। দেরি না করে ওয়ার্ড্রোব থেকে ব্ল্যাঙ্কেট বার করে এনে আরুষের শরীরে জড়িয়ে দিল। কোনোভাবেই কোনো কাজই হচ্ছে না। আরুষের শরীর আগের থেকে বেশি ঠান্ডা হয়ে যাচ্ছে। আরিশ বুঝলো যে এভাবে কিছুই হবে না, তাই নিজেকেও আরিশের সঙ্গে জড়িয়ে নিল আর দিতেই শুরু করলো ওর ভালোবাসার ছোঁয়া। ক্রমশ আরুষিকে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছে আরিশ। আর আরিশের ভালোবাসার উষ্ণতায় আরুষের শীতলতা কেটে যাচ্ছে। ধীরে ধীরে আরুষের জ্ঞান ফিরে আসায় আরুষের দেওয়া ব্যথাগুলোও ক্রমশ অনুভব করতে পারল আরু। কিছুক্ষণ পর আরিশ দেখলো যে আরুষি ক্রমশ নর্মাল হয়ে আসছে আর এখন চোখ পিট পিট করে তাকাচ্ছে বাচ্চাদের মতো। চোখে জল জমে আসার কারণে মাঝে মাঝে একটা পাপড়ি অপর পাপড়ির সঙ্গে লিপটে যাচ্ছে। আরুষিকে আবার নর্মাল হয়ে আসতে দেখে যেন প্রাণ ফিরে পেল আরিশ। কিছুক্ষণের জন্য যেন ওর মাথা আর কাজই করছিল না। আরুর খুব দুর্বল লাগছে, তাই কিছুই বলছে না, কেবল ভেজা ভেজা চোখে তাকিয়ে আছে আরিশের দিকে। আরিশ আরুর দিকে তাকিয়েই আছে। তারপর ও ঠোঁটে হালকা করে নিজের ঠোঁট দুটোকে স্পর্শ করে ওকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। আরুষির কাছে আরিশ যেন একটা নিরাপদ আশ্রয়। এখানে থাকলে কোনো বিপদে ওকে ছুঁতেই পারবে না, এটা আরও বিশ্বাস করে। সারা জীবনটা আরুষের বুকে এভাবেই কাটাতে চায় আরুষি। ওই মেয়ে সাহস কী করে হয় আমার কফিতে লঙ্কা গুঁড়ো মেশানোর? আমি তো ওকে শেষ করে ফেলবো। নাটক করে নিজেকে অসুস্থ প্রমাণ করে আরিশের কাছ থেকে সিম্পাতি আদায় করতে চায়, তাই না? আমি তা কিছুতেই হতে দেব না।
ও এই বাড়িতে এভাবে কত দিন টেকে আমিও দেখব। ওর আরিসের সঙ্গে ডিভোর্স করিয়ে দিয়ে আমি ওকে বিয়ে করব। যদি না করি তাহলে আমার নামও রাইসা নয়। রাইসার রুমেই ঢুকতেই কথাগুলো শুনতে পেল সানা। বুঝতেই পারলো যে রাইসা ব্যাপারটা নিয়ে তুমুল দাঙ্গা হামগামা বাঁধাবে। আর রাইসা যদি একবার জানতে পারে যে আরিশ আর আরু এইভাবে রয়েছে তাহলে তো জমিয়েই যাবে। সানা এবার মজা নেওয়ার জন্য রাইসার কাছে গেল। সানা যেতে রাইসা আবারও শুরু করলো। তুই বল, সানা মেয়েটার কত সাহস যা আমার কফিতে লঙ্কা মিশিয়েছে, রাইসের কফিতে। হ্যাঁ, তুমি তো বিরাট কিছু যে তোমার কফিতে কিছু মেশানো যাবে না, যত সব আজাইরা। আরমান যা করেছে ঠিক করেছে, আমি হলে তো আরও বেশি করে মেশাতাম। সানা এবার তবু নিজের রাগটাকে চেপে নর্মাল হয়ে বলল, শিওর মেশানো ঠিক হয়নি, কিন্তু সেন্সলেস হয়ে গেছে। ভাইয়া ওর ড্রেসটা চেঞ্জ করে দিয়েছে বলে হাসিটাকে আটকে রাখার চেষ্টা করলো, তবুও যেন বারবার ব্যর্থ হচ্ছে। কথাটা শুনে রাইসা যেন আরও 3 গুণ হাইপার হয়ে গেল। কোনোভাবেই হারিসের সঙ্গে আরও কেউ ও সহ্য করতেই পারছে না, সেই ছোটবেলা থেকেই। আমি এক্ষুনি যাব আরিসের কাছে, ওই মেয়ের কাছ থেকে নিয়ে আসবো আরিসকে। আমি এক মুহূর্ত আরিসকে ওর কাছে রাখবো না। আজকে আমার সাথে এরকম করেছে, না জানি অন্যদিন আরিসের সাথে কী করে। ও আরিশ ভাইয়াকে কেন, কাউকে কখনো কিছু করবে না, তোমাকেও কিছু করতো না, কিন্তু সকালে তুমি ওর সঙ্গে যে ব্যবহারটা করেছো তার কারণে এটা তোমার পাওনা ছিল রাইসা আপু। রাইসা যেই যেতে যাবে তখনই সানা ওর হাতটা ধরল। যে করেই হোক ওদের এত সুন্দর মুহূর্তটাকে কেবলমাত্র রাইসার জন্যই নষ্ট হতে দিতে পারে না ও, কখনোই না। এমনিতেই ওদের দুজনের মধ্যে এই কদিনে যা হয়েছে তাতে আরুর অসুস্থতায় যেন আরিশ এর ভালোবাসাটা আরও বেড়ে গেছে, আর সব পিক হয়ে যাচ্ছে ক্রমশ। এই সব কথাগুলো মনে মনে ভাবছি সানা। কি হলো, তুই আমাকে আটকাচ্ছিস কেন? আপু তুমি এখন যেও না, ওরা নিজেদের মধ্যে প্রাইভেট কিছু সময় কাটাচ্ছে, তাই আমার মনে হয় না তোমার এখন যাওয়াটা ঠিক হবে। রাইসার রাগ তো এবার সপ্তম আসমানে ছাড়িয়ে গেল। আরিস শুধু আমার আর কারো না। আরুকে জড়িয়ে ধরে শুয়ে আছে আরিশ। ঘুম অনেকক্ষণ আগেই ভেঙে গেছে, উঠছে না কেবলমাত্র আরুষির কারণে। আরুষি বাচ্চাদের মতো গুটিসুটি হয়ে ওর বুকের মাঝেই ঘুমিয়েই আছে। এখন বিছানা ছেড়ে উঠে গেলে আরুষি জেগে যাবে, তাই এখন আরুষিকে জাগানো ঠিক হবে না, তাই উঠতেও পারছে না আরিশ। সকালের ঘটনা পরিপ্রেক্ষিতে আরও যে এমন কিছু ঘটাবে সেটা হয়তো আরিশ কল্পনাও করেনি। কথাটা ভেবেই খুব হাসি পেল আরিশের, কারণ এমন বাচ্চাদের মতো কাজগুলো আরুষির দ্বারাই সম্ভব। মেয়েটা এখনও বড়ই হলো না, কপালে ভালোবাসার একটা পরশ দিয়ে অনেকক্ষণ আরুষির দিকে তাকিয়ে রইল আরিশ। মেয়েটাকে নিজের থেকেও বড্ড বেশি ভালোবাসে আরিশ। ওর কেউ ক্ষতি করার চেষ্টা করলে তাকে আরিশ ছাড়বে না। গুটি গুটি পাই আনিকা খানের রুমের সামনে গিয়ে দাঁড়ালো আরু। সরাসরি রুমে ঢোকার সাহস পাচ্ছেই না, দরজার পাশে দাঁড়িয়ে ওকে মারছে। রাত 11টা প্রায়। আরিশ ওকে জড়িয়ে ঘুমিয়েছিল। আরুষিকে ছাড়িয়ে কোনো ক্রমে ওনাদের রুমে এসেছে আরু ক্ষমা চাওয়ার জন্য। আফজাল সাহেবের রুমে আছেন, তবে ওনাকে খেয়াল করেনি আরুষি। আরুষি আর একবার ওকে মারতে আফজাল সাহেব পেপার পড়তে পড়তে হেসে ফেললেন। ওনাকে হাসতে দেখে আনিকা খান অবাক হয়ে বললেন, পেপারে কি কোনো সুন্দরী মেয়ের ছবি দিয়েছে যে তাকে দেখে তোমাকে হাসতে হবে, নাকি আবার নতুন করে বিয়ে করার শখ জেগেছে, কোনটা? শ্বশুর শাশুড়ির এমন প্রেমের কথোপকথন শুনে আরুষির নিজেরও বেশ খানিকটা লজ্জাই লাগছে। আফজাল খান চোখের ইশারায় আনিকা খানকে দরজার কাছে যেতে বললেন। আনিকা খান প্রথমে কিছু বুঝলেন না, তবে ওনার ইশারা বুঝতে পেরে দরজার কাছে গিয়ে দেখলেন আরুষি দাঁড়িয়ে আছে। আনিকা খানকে এভাবে দেখে আরুষি চমকে গেছে, সঙ্গে খানিকটা লজ্জাও পড়ে গেছে, কারণ উনি নিশ্চয়ই জেনে গেছেন যে এতক্ষণ ধরে লুকিয়ে লুকিয়ে ওনাদের প্রেমের কথোপকথন শুনছিল ও। আনিকা খান আরুষিকে রুমের ভিতরে নিয়ে গেলেন। আফজাল সাহেবের সামনে কাচু মাচু মুখ করে বসে আছে আরুষি, কিছুই বলছে না, ভয়ে যেন কাঠ হয়ে গেছে। বারবার ভাবছে যে যদি দুপুরের ঘটনার জন্য আফজাল সাহেব ওকে কিছু বলেন তাহলে। আফজাল সাহেব গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, আমি যা শুনলাম তাকে ঠিক আরও মামুনি
আরও থরথর করেই কাঁপছে। কি বলবে ও এখন? এই ঘটনার কারণেই আফজাল সাহেব যদি এখন ওকে বাড়ি থেকে বার করে দেয়, সেই ভয় পাচ্ছে। আর আনিকা খান তো আরুর কাণ্ড দেখে মুচকি মুচকি হাসছেন। হঠাৎ করে আফজাল সাহেব জোরে উৎফুল্লতার সঙ্গেই বলে ওঠেন, এটাই তো আশা করেছিলাম মামুনি তোর থেকে। কেউ তোকে অপমান করবে আর তুই তাকে এত সহজে ছেড়ে দিবি, পাল্টা জবাব দিবি না, এটা জানলে আমিও খুব রেগে যেতাম। কিন্তু তুই যা করেছিস একদম ঠিক করেছিস। নিজের অধিকারটা সবার আগে, কখনো নিজের অধিকার ছাড়বি না। আফজাল সাহেবের কথা শুনে আরুষি ছলছল চোখে তার দিকেই তাকালো। হারিসের বাবা মায়ের মতো একজন শ্বশুর শাশুড়িকে পেয়ে আরও নিজেকে ধন্য মনে করে। কতজন মেয়ের কপালে এমন সৌভাগ্য হয়? মাঝে মাঝে নিজের বাবার সঙ্গে আফজাল খানকে মেলানোর চেষ্টা করতে গিয়ে আরও যেন কখনোই মিলিয়ে উঠতেই পারে না। কারণ দুটি চরিত্রের মধ্যে যে বড্ড তফাৎ। কেউ নিজের সন্তানকে কাছে পেয়েও দূরে ঠেলে দেয়, আর কেউ পরের সন্তানকে নিজের সন্তানের মতোই করে কাছে টেনে নেয়। সকালবেলা ঘুম ভাঙতেই আরিশ আরও জায়গাটা হাতড়ে দেখলো কেউ নেই। অর্থাৎ আরও উঠে পড়েছে অনেকক্ষণ আগে। আসলে কালকের রাতের ঘটনায় আরও খুব লজ্জা পেয়েছে, সেই কারণেই তাড়াতাড়ি উঠে পড়েছে। হারিসের মুখোমুখি হবে কি করে ও? লজ্জায় ওর দিকে হয়তো তাকাতেই পারবে না। হারিস জানে আরুষের ওকে ঘুম থেকে না ডেকে দেওয়ার কারণ। অন্যদিকে আরও ঘুম থেকে ওঠার সাথেই ওকে ডেকে দেয়, কিন্তু আজকে ডাকেনি লজ্জায়। ঘড়ির দিকে তাকিয়ে বুঝলো যে অনেকটাই দেরি হয়ে গেছে ওর উঠতে। আসলে আগের দিন আরুকে নিয়ে চিন্তা করতে করতে সময় যে কীভাবে কেটে গেছে সেটা ওর ধরাছোঁয়ার বাইরে। ঘুমের ভাবটা কাটতেই বিছানা ছেড়ে উঠল আরিশ। দেখতে পেল বিছানার ওপরে অফিসে যাওয়ার জন্য শার্ট আর যাবতীয় সব কিছু রেডি করাই আছে। আরও যে নিজের প্ল্যান মাফিক সব কিছুই করেছে সেটা বুঝতেই আর অসুবিধা হলো না আরিশের। বিছানার পাশেই থাকা টেবিলের দিকে তাকাতেই দেখল কফি রাখা আছে, তা থেকে ধোঁয়া উঠছে। অর্থাৎ কফিটা যে কিছুক্ষণ আগে দিয়েছে তা আন্দাজ করতে পারল। কফির কাপটা তুলতে তার নিচ থেকে একটা চিরকুট পেল আরিশ, আর তাতে লেখা আছে, আপনার সমস্ত কিছু রেডি করে দিয়েছি, কফিটা তাড়াতাড়ি খেয়ে নিন, নয়তো ঠান্ডা হয়ে যাবে। লেখাটা যে অনেকটা তাড়াহুড়ো করে লিখেছে আরুষির আঁকা বাঁকা হাতের লেখা দেখে বোঝা যাচ্ছে। আরিশ মুচকি হেসে কফিতে চুমুক দিল। তবে আজকের কফির টেস্টটা একটু অন্যরকম, অন্য দিনের থেকে সামান্য কিছুটা আলাদা। অন্যদিন কফি বানিয়ে দেয় ওর মা, তবে আজকেটা ভিন্ন স্বাদ আছে। বুঝতে পারলো যে আরও কফিটা বানিয়েছে। মুচকি হেসে কফিটা শেষ করে শার্ট আর প্যান্টের দিকে তাকালো আরিশ। আরুষি বেছে বেছে আরিশের জন্য অ্যাশ কালারের শার্ট আর ব্লু কালারের প্যান্ট রেখেছে, ব্লেজার রাখেনি। কারণ আরও সব সময় বলে ওকে শুধু শার্টই বেশি ভালো লাগে, তাই হয়তো ব্লেজার রাখেইনি। কোন পারফিউমটা ব্যবহার করবে সেটাও রেখে দিয়েছে আরুষি। জামা কাপড়ের দিকে তাকিয়ে আরিশ বলতে লাগলো, তোমার পছন্দের সমস্ত জিনিস আমি পরবো, তবে আজকে নয়। আজকে তোমার কথাটা রাখতে পারছি না, কারণ তোমার শাস্তির মেয়াদ এখনও শেষ হয়নি। যতদিন না সব ঠিকঠাক হচ্ছে ততদিন তোমার বিরুদ্ধে যেতেই হবে আমাকে। জানি তুমি কষ্ট পাবে, তবে পরে আমি ভালোবাসা দিয়ে তা সুদে আসলে উসুল করে দেব। ওয়াশরুমে ঢুকে শাওয়ারটা অন করতে আরিশের সমস্ত শরীর ভিজে গেল। ভেজা চুলগুলো চোখের ওপর এসে পড়ায় সামনের দেয়ালে আটকে রাখা চিরকুটটাকে কি লেখা আছে সেটা বুঝতেই পারছিল না। চুলগুলোকে হাত দিয়ে মাথার পিছনেই ঠেলে চিরকুটটা হাতের লেখা বোঝার চেষ্টা করলো আরিশ। আচ্ছা, কফিটা খাওয়ার সময় অন্য একটা স্বাদ পেয়েছিলেন কি আজকে? জানি পেয়েছিলেন, আর এটাও জানেন যে আজকের কফিটা আমি বানিয়েছি, আর কফিটার প্রথম চুমুকটাও আমি দিয়েছি। তারপরও আপনি দিন শেষে ভালোবাসার পরশটাও আমি দিব। আমি চাই আমার ভালোবাসার স্বাদ গ্রহণ করে আপনার দিন শুরু এবং সমাপ্তি ঘটুক দুটোই। তাই যতদিন বেঁচে আছি ভালোবেসে যাব। অজস্র ভালোবাসা প্রিয়। আরুষের লেখা শব্দগুলো পড়ে কিছুক্ষণের জন্যই আরিশের হৃদস্পন্দন বেড়ে গিয়েছিল। কথাগুলো এতই আবেগী যে আরিশের হৃদয়কে স্পর্শ করে গেছে। মনে মনে মহান আল্লাহকে ধন্যবাদ জানাচ্ছে আরিশ, যে এত কিছু উপভোগ করতে পারছে। আজ যদি আরও এই পরিস্থিতির সম্মুখীন না হতো তাহলে হয়তো নিজের ভালোবাসার প্রকাশ ঠিকঠাক করতেই পারত না, আর আরিশও হয়তো পেত না আরুষের এমন আবেগ মাখা ভালোবাসা।
রুমের ভিতরেই ঢুকতেই চোখ পড়ল আরুষির পছন্দ করা শার্টের উপর। মনটা বারবার টানছে শার্টটা পরার, কিন্তু এখন তো সম্ভব নয়। তাই অনেক উপেক্ষা করার চেষ্টা করে অবশেষে সফল হয়ে ওয়ার্ড্রোব থেকে একটা সাদা রঙের শার্ট বের করে আনলো আরিশ, আর একটা কালো রঙের ব্লেজারও পরলো। আজকে ব্রেকফাস্ট বানাচ্ছে আরুষি। আনিকা খানের আজকের দিনের মতো আপাতত ছুটি। সারা বছর তো উনিই কাজ করেন, আর আরুষিকে কিছু করতেই দেন না। তাই অনেকটা জোর করে তাকে বসিয়ে রেখেছে আরুষি। সুজির হালুয়া, পরোটা, ডিম ভাজা, জুস, আলু ভাজা আর পায়েস বানিয়েছে আরুষি। মাঝে মাঝে ওর মায়ের কাছ থেকে এগুলো শিখে নিয়েছিল, তাই বানাতে খুব একটা অসুবিধা এবং কারোর সাহায্যের প্রয়োজনই হয়নি। আরুষিকে দেখে খুব খুশি খুশিই লাগছে। তা দূর থেকে আনিকা খান এবং সানা দুজনেই দেখতে পাচ্ছেন এবং আরুষিকে ভালোভাবে পর্যবেক্ষণ করেছেন। আনিকা খান সানার কানে কানে বললেন, মেয়েটাকে বেশ খুশি দেখাচ্ছে আজকে। আল্লাহ যেন সারা জীবন ওকে এভাবে খুশি রাখে, কখনো যেন ওর মুখ থেকে হাসিটা কেড়ে না নেয়। তবে কি এই খুশির কারণ, সেটাই তো বুঝতে পারছি না। আরিশের সাথে সব ঝামেলার কি সমাপ্তি হয়েছে? তোকে কি কিছু বলেছে এই ব্যাপারে? সানা উদাস চোখে আরুর দিকে তাকিয়ে বলল, আমাকে কিছু বলেনি, তবে ওকে খুশি দেখে রাইসা আপুর যে লুচির মতো ফুলে যাবে সেটা ভালোভাবে বুঝতে পারছি। বলে দুজনেই মুচকি মুচকি হাসতে লাগলো। ওরা দুজন এভাবে হাসাহাসি করছিল, তখনই আনিকা খানের বোন রেনু খান এলেন। আজকে সকালে ব্রেকফাস্ট কি পাবো না নাকি? সেই কখন থেকে অপেক্ষা করছি, আজকে মনে হয় এই মেয়ে খেতে দেবে না, সবাইকে না খাইয়ে ছাড়বে। রেনু খান বলতে বলতেই আসছিলেন। কিচেন থেকে এই কথাগুলো আরুষি শুনতে পাচ্ছিল, কিন্তু আপাতত এই কথাগুলো কানে নেওয়ার মুডই নেই। খুব ভালো মুডে আছে এখন, তাই ওনার কথা শুনেই সকাল সকাল নিজের মুডটাকে খারাপ করতে চাই না আরও। আর তার ওপর যদি এখন ওনার মেয়ে এসে টেপ রেকর্ডারের মতো চালু হয়, তাহলে তো আর কোনো কথাই নেই। হানিকা খান রেনু খানকে নিজের পাশে বসিয়ে বলল, আরও একটু বসো না, আরও মামুনির প্রায় হয়ে গেছে। আর তাছাড়া আরিশ আসুক তারপর। আরুষির ইতিমধ্যে সব রান্না কমপ্লিট। এক এক করে সব খাবার টেবিলে সাজিয়ে আবার রান্নাঘরে চলে গেল। তখনই আরিশ এলো। আরিশ দেখতে পেল যে আরও কিচেনে রয়েছে। কফি খাওয়ার সময় আন্দাজ করেছিল যে সকালের ব্রেকফাস্টটা আরুই বানাবে। আরিশ আসতেই ঝটফট করে আরুষি রান্নাঘর থেকে পায়েস নিয়ে এলো। সবাই খেতে বসেছে, তবে আনিকা খান বসেনি দেখে ওনাকে জোর করেই বসালো আরু। এতক্ষণেও আরু আরিশের দিকে লক্ষ্যই করেনি। হঠাৎ আরিশকে খাবার দিতে গিয়ে বুঝতে পারলো আরিশের সাজগোজের পার্থক্যটা। ও যা যা পছন্দ করে দিয়েছিল, আরিশ তার কোনো কিছুই পরেনি, এমনকি ঘড়িটাও নয়, পারফিউমটাও আলাদা। কালকের পর আরিশের এমন ব্যবহারের পর আরুষি ভেবেছিল আরিশ হয়তো ওকে ক্ষমা করে দিয়েছে, কিন্তু আরিশ যে এখনও ওর উপর রাগ করে আছে, এগুলোই তার প্রমাণ। আরুষি সব কিছু লক্ষ্য করলো, কিন্তু কিচ্ছু বলল না। চুপচাপ সব কিছু সহ্য করে নিল। মনের ভিতর কষ্ট হচ্ছে, কিন্তু তা এখন সবার সামনে প্রকাশ করতেই চায় না। সবাইকে দেখছি, রাইসাকে দেখছি না তো। রাইসা কোথায়? রাইসা আপু তো এখনো ঘুম থেকে ওঠেনি। আরিশ অবাক যে হয়নি তা নয়, বরং বেশ ভালোই অবাক হয়েছে। আরিশের মুখের অবস্থা দেখে এই ব্যাপারটা সামাল দেওয়ার জন্যই রেনু খান বললেন, আসলে কালকে তোর বউ যা করলো তারপর থেকে ওর শরীরটা খুব খারাপ লাগছে। মেয়েটা প্রচণ্ড কান্নাকাটি করছে। না জানি তোর বউ আবার কখন কী ক্ষতি করে দেয়। শরীরটা ভালো নেই বলেই হয়তো উঠতে পারেনি তাড়াতাড়ি। ও তো সবসময় 6:30টায় উঠে। আমি যতদূর শুনলাম রাইসা কেবলমাত্র একবার চুমুক দিয়েছে, কিন্তু আরশি যে পুরো কফিটা খেলো, কিন্তু এখন আরও মামুনিকে বেশ ঠিকঠাক দেখাচ্ছে। তাহলে আরও চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আরিশের এমন ব্যবহারের পর কোনোভাবেই খুশি নয়ও। ভালো মুডটা যেন খারাপ হয়ে গেল। এখন যে ওকে অপমান করলো আর কি সান্ত্বনা দিল, তার কোনো কিছুতেই যায় আসে না ওর। কথাটা শোনা মাত্রই আরিশ আরুর দিকে তাকালো। ও, মেয়েটার মুখটা কেমন চুপসে গেছে। কিছুক্ষণ আগে বেশ প্রাণোচ্ছল দেখাচ্ছিল। ওর ব্যতিক্রমী কিছু কাজ যে ওকে এতটা দুঃখ দেবে তা আগে জানলে কখনোই এ ধরনের কাজ করার সাহস পেত না আরিশ। আরুষিকে দেখেই খুব কষ্ট হচ্ছে ওর। ভাবছি সামান্য জামা কাপড়ের ব্যাপার ছিল, পরে নিলেই পারত,
কিন্তু এখন আফসোস করা ছাড়া আর কিছুই করার নেই। অফিসে এসে বসে আছে আরিশ। এত দিনের এক গাদা কাজ পড়ে আছে, কোনো কাজে মন বসছে না। সকালবেলা আরুষির ওই রকম মন খারাপ দেখি আরিশের মনটা কেমন আনচান করছে। ল্যাপটপের দিকে গভীরভাবে তাকিয়ে আছে আরিশ, আর তাতে নিজের ঘরের সিসিটিভি ফুটেজ ফুটে উঠেছে স্ক্রিনে। আরুষিকে দেখে ল্যাপটপে অনেকক্ষণ ধরে উদাস হয়ে বসে আছে, মন মরা হয়ে। আরিশের ইচ্ছে করছে এখনই ছুটে যেতে আরুর কাছে। মেয়েটাকে আজ অজানাই অনেক কষ্টও দিয়ে ফেলেছে। আরু চুপচাপ হাত পা গুটিয়ে বসেছিল, তখনই সানা রুমের মাঝেই প্রবেশ করলো। আম্মু ডাকছে তোকে, আর সকাল থেকে দেখছি তোর মন খারাপ। কি হয়েছে তোর? যাচ্ছি, কিন্তু কেন? আগে এটা বল যে তোর মন খারাপ কেন? আর কিছু না, তুই বল। ভাইয়ার খাবার দিতে তোকে অফিসে যেতে বলেছিল। আমি যাব না, রহিম চাচাকে বলে দিয়ে আসতে। না, তুই যাবি, না হলে আম্মু খুব রাগ করবে। আচ্ছা, আমি যাচ্ছি। আরও এতক্ষণ এটার জন্যই অপেক্ষা করছিল। সানার কাছ থেকে কথাটা শুনেই খুশিতেই ধরল না, তাই ঝটপট রাজি হয়ে গেল। আরও রান্না করেছে সব আরিশের জন্য, আর তারপর রুমে এসে মনমরা হয়ে বসেছিল এতক্ষণ। যাওয়ার কথা শুনেই এক প্রকার উৎফুল্লতা কাজ করলো ওর মাঝে। তাড়াতাড়ি করে একটা কালো রঙের শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে গেল আরু। এতক্ষণে আরিশের মনটা খুব খারাপ ছিল, কিন্তু হঠাৎ আরও আসবে জেনেই মনটা ওর খুশিতেই ভরে গেল। এত কষ্টের মধ্যেও এক প্রকার শান্তি পেল আরুর মুখে হাসি দেখে, যা দেখে ও সারা জীবন কাটিয়ে দিতে পারে। আরিশ অপেক্ষা করছে আরুর আসার জন্য। আরুষি ব্ল্যাক কালারের শাড়ি পরেছে, আর সাজগোজ খুবই সাধারণ। বেশি সাজতে পছন্দই করে না, কারণ এতে নিজেকে জোকার মনে হয়। আরিশ বলে তাকে অতি সাধারণভাবেই ভালো লাগে, তাই নিজের ভালোবাসার মানুষের চোখে যখন ভালোই আছে, তখন বাহ্যিকভাবে আলাদা সাজগোজের প্রয়োজন মনেই করে না আরও। হাতে কালো কাচের চুড়ি পরেছে, গলায় সিম্পল চেন দেওয়া লকেট, আর চুলগুলো ছেড়ে দিয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। আরুষি আয়নার সামনে দাঁড়িয়েই বলছে। কথাটা বলেই হাসতে লাগলো আরু। আরিশ এদের সিসিটিভি ফুটেজ চেক করছে আর হেসে গড়াগড়ি খাচ্ছে আরুর কথা শুনে। মেয়েটা সত্যি খুব বাচ্চা, তা ওর হাবভাবেই বোঝা যায়। হঠাৎ সানার ডাক কানে এলো। আরু, তুই রেডি? আম্মু সব গুছিয়ে দিয়েছে, তাড়াতাড়ি আয় নিচে। হ্যাঁ, আমি আসছি। তাড়াতাড়ি নিজের ওপর একবার চোখ বুলিয়ে নিল সব কিছু ঠিক আছে কিনা, তারপর তাড়াতাড়ি করে রুম থেকে বেরিয়ে গেল। তবে ফোনটা বিছানার ওপরই রেখে গেছে, সেটা নিয়ে যেতে মনেই নেই। আরিশ ল্যাপটপ বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস নিয়ে আবার কাজে মনোযোগ দিল। আর কিছুক্ষণ পরে আরও আসবে, আর তাকে দেখলেই মনোযোগ থাকবেই না, সেটাও জানে। ওই একটাই মেয়ে তার মনোযোগে বিঘ্ন ঘটাতে যথেষ্ট। রাইসা রেডি হচ্ছে, একটা প্লাজো আর একটা টপ পরেছে। পারফিউমটা বাতাসে ছাড়তেই রুমটা সুগন্ধে ভরে গেল। কিরে, আর কত পারফিউম লাগাবি? আর দিস না, একটু বেশি বিদঘুটে লাগছে। আরিশকে আমার নেশায় পাগল করতে চাই। আজকে ওকে আমার করেই ছাড়বো, বিয়ের জন্য রাজি করব। সে ঠিক আছে, তবে তুই একটু পরে যাস। কেন পরে যাব কেন? আরিশের সঙ্গে দেখা করার জন্য আমাকে টাইম মেনটেন করতে হবে নাকি? আর এক্ষুনি আরিশের জন্য লাঞ্চ নিয়ে গেছে। তুই এখন গেলে ব্যাপারটা গেটে যাবে, আর ওই মেয়েটার প্রতি আরিশের টানটা তোর থেকেও বেশি। মনে হয় না ও থাকলে আরিশ তোকে নিয়ে ভাববে? তুমি কি এখন ওই মেয়েটার হয়ে কথা বলবে নাকি আমার হয়ে? রেগে যাচ্ছিস কেন? আরিশ যতই দেখাক যে ও মেয়েটাকে ইগনোর করছে, আমার মনে হয় না ও সম্পূর্ণ ইগনোর করতে পারছে। সারাদিন না পেলেও সারা রাত ওর সঙ্গে একই রুমে থাকে। একটা রাতই যথেষ্ট একজন মেয়ের জন্য, ছেলেকে বশ করার জন্য। তোর আগে বিয়ে হোক, তারপর বুঝবি। যত তাড়াতাড়ি সম্ভব ওই মেয়েকে আরিশের কাছ থেকে সরাতে হবে, না হলে আমি কখনোই আরিশকে পাবো না। বলেই ধপ করে বিছানায় বসে পড়ল। সারা রাস্তাটা আরুষির মুড খুব ভালো ছিল। সকালে আরিশের কাছ থেকে এমন ব্যবহার পাওয়ার পর এটা ছিল একটা ভালো শুরু, তাই নিজেকে বেশ হুড়হুড়েই লাগছে। আরিশ যত কষ্টই দিক, সব যেন মিলিয়ে গেছে। ও নিজে লাঞ্চ করেনি, তবে খাবারটা একটু বেশিই নিয়েছে। কাজের ব্যস্ততার ফাঁকে ল্যাপটপের দিকে একবার তাকালো আরিশ।
দেখলো সিকিউরিটি গার্ড দরজাটা খুলে দিতেই আরও ভিতরে ঢুকলো। মুডটা ভালো, বেশ হাসি খুশি দেখাচ্ছে। আরুকে হাসতে দেখি প্রাণটা জুড়িয়ে গেল। ওর কাজটা খুব ইম্পর্টেন্ট ছিল বলে আরুর থেকে চোখ সরিয়ে নিয়ে ফাইলের ওপর নজর দিল। আরু এই প্রথম আরিশের অফিসেই এসেছে, তাই কাউকেই চেনে না। কিছুটা পথ যেতেই অন্য মনস্ক হয়ে এদিক ওদিক তাকাতেই একটা ছেলেকেই জিজ্ঞাসা করলো। ভাইয়া, আরিশ খানের রুম কোনটা বলতে পারবেন? কণ্ঠটা খুব চেনা চেনাই লাগলো তুরানের কাছে, তাই সামনের দিকে তাকাতেই খুশিতেই তুরানের মুখ ঝলমল করে উঠল। তুরান খুশি হয়ে বলল, আরশি, তুই হঠাৎ এখানে? এক অচেনা মানুষের কাছ থেকে নিজের নাম শুনে, তাও আবার তুই সম্বোধনে, আরও সামনের দিকেই তাকালো। তুরানকে দেখে আরুষি খুশিতেই গদগদ। খুব ভালো লাগছে ওকে দেখে। বেশ কয়েক বছর পর তোর সঙ্গে দেখা আবার। তুরান এবার নিজের জায়গা থেকে বেরিয়ে এসে বলল, হঠাৎ তুই এখানে? অনেকদিন পর তোর সঙ্গে দেখা। খুব ভালো লাগছে তোকে দেখতে পেয়ে। আরুষি তুরানের গাল দুটো টেনে দিয়ে বলল, আমারও তোকে দেখে খুব ভালো লাগছে। সত্যি অনেকদিন পর তোর সঙ্গে দেখা হলো। সেই 2 বছর আগে ড্রয়িং ক্লাস ছেড়ে দিয়েছি, তারপর থেকে তোর সাথে আর যোগাযোগ নেই। কয়েক বছর তোকে বড্ড মিস করেছি রে। তোর ছোট ছোট পাগলামি, তার উপর দুজন একসঙ্গে ফুচকা খাওয়া, তোকে বাড়ি অব্দি দিয়ে আসা, সবকিছু মনে পড়ে আজ। কিন্তু হঠাৎ দেখা হয়ে গেল, খুব ভালো লাগছে। এখন আমরা আগের মতোই হতে পারবো, আর আমাদের ফ্রেন্ডশিপটাও। হ্যাঁ। তুই এখানে হঠাৎ জবের ইন্টারভিউর জন্য এসেছিস নাকি? আরুষি মুচকি হেসে বলল। হ্যাঁ, আমি ওনার ওয়াইফ। তুরান খুশি হয়ে আরুষিকে জড়িয়ে ধরল। কংগ্রাচুলেশন, অবশেষে স্যারের মতো একজন লাইফ পার্টনার পেলি তুই। আরুষি তুরানকে ছাড়িয়ে বলল। বলেছিস, সত্যি আমি ওনাকে পেয়ে খুব খুশি। আশেপাশে অনেকেই ওদের দিকেই তাকাচ্ছিল, তবে ওদের কথোপকথন দেখে সবাই বুঝতে পারলো যে তারা ভালো বন্ধু, তাই কেউ কিচ্ছু মনে করেনি। তুরান আরুর হাতে লাঞ্চ বক্স দেখে বলল, স্যারের জন্য নিশ্চয়ই লাঞ্চ এনেছিস। লাঞ্চ টাইম অনেক আগে পার হয়ে গেছে, তবে স্যার এখনো লাঞ্চ করেনি। স্যারের বোধে খুব খিদে পেয়েছে, তুই তাড়াতাড়ি যা। তবে আমার নাম্বারটা নিয়ে যা, তুই আমার নাম্বারটা নোট করে নে। আরুষি ব্যাগ হাতড়েও ফোন পেল না। আমার নাম্বারটা নোট করে নে, আমি ফোন আনিনি। এরপর তুরান নাম্বারটা নোট করে দিল। আরুষি আর দেরি করলো না, জানে আরিশের খুব ক্ষুধা পেয়েছে, আর ও নিজেও সকাল থেকে কিচ্ছু খায়নি, তাই তুরানের দেখানো ডিরেকশানে এগিয়ে গেল। আরিশের রুমের দিকে যতই এগোচ্ছে আরুষির হার্টবিট বেড়েই চলেছে। কেন এমন হচ্ছে? নিজের চেনা মানুষের কাছে যেতে গিয়ে এই অনুভূতি কেন, তা বুঝতেই পারছে না ও। আরিশ ফাইল চেক করছিল, হঠাৎ শুনল দরজা খোলার আওয়াজ। বুঝতে পারলো আরুষি এসেছে, তাই তাড়াতাড়ি মুচকি হেসে আবার নর্মাল হয়ে গেল। আরুষি ধীরে ধীরে আরিশের কাছে গিয়ে দাঁড়ালো। কিছুক্ষণ পরও আরিশ তাকাচ্ছেই না দেখে আরুষি গলা পরিষ্কার করে বলল, আপনার জন্য লাঞ্চ এনেছি। আপনার কি সময় হবে খাওয়ার জন্য? আরিশ আরুষির দিকে তাকিয়ে বলল, কারো রুমে ঢোকার আগে তার পারমিশন নিয়ে ঢুকতে হয়, এতটুকু জ্ঞান আছে? কথাটা শুনেই আরুষি ভরকে গেল। ও তো আরিশের বউ, তার পারমিশন লাগে বলে আরুষি মনেই করে না। মাথাটা গরম হয়ে গেল, তাই টিফিনটা টেবিলের উপর রেখে ফাইলটা আরিশের হাত থেকে কেড়ে নিয়ে ওর কোলের উপর বসে পড়ল। তারপর গলা জড়িয়ে বলল, আমি মনে করি না যে নিজের জামাইয়ের রুমে ঢোকার জন্য পারমিশনের প্রয়োজন হয়। সো ডিয়ার হাজব্যান্ড, আমার সাথে কথা কাটাকাটি না করে আপনি যদি তাড়াতাড়ি লাঞ্চটা করতেন তাহলে আমি খুব ভালো লাগতো। আরিশ আরুষির কাণ্ড দেখে বুঝতে পারছে না হাসবে নাকি কাঁদবে। মেয়েটা প্রতিটি পদক্ষেপে ওকে জব্দ করে ফেলে। এটা আমার অফিস, আমাদের বেডরুম নয় যে যখন তখন না বলে ঢুকে পড়বে। আরুষি এবার রেগে গিয়ে আরিশের কানে জোরে করে একটা কামড় দিল। পাগল হয়ে গেছো নাকি? সারাদিনে কিছু খাওনি নাকি যে আমাকে এখন খেয়ে ফেলছো? আরুষি আরিশকে আষ্টে বৃষ্টি জড়িয়ে ধরে ওর বুকে মাথা রেখে বলল, আপনি ছাড়া আর কে আছে আমার? আপনাকে আমি খেয়েই ফেলবো। জানেন, আমি সকাল থেকে কিছুই খাইনি। আমার কি খিদে পায় না? কথাটা শুনেই আরিশের বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। সারাদিনের ব্যস্ততায় আরও কিছু খেয়েছে কিনা তা ভাবতেই পারেনি।
মেয়েটা সেই সকাল থেকে না খেয়ে আছে, আর এখন প্রায় 2:15 বাজে। আরিশ আবার নিজেকে সামনে নিয়ে বলল, আমার খুব খিদে পেয়েছে। আমাকে কি কিছু খেতে দেবে নাকি এভাবেই না খাইয়ে রাখবে? আরুষি ঠিক আগের অবস্থান থেকেই বলল। আমাকে কি খাইয়ে দিবেন নিজের হাতে করে? আরুষির বলা প্রত্যেকটা কথা যেন আরিশের বুকে গিয়ে লাগছিল। মেয়েটা সকাল থেকে না খেয়ে আছে, কত কষ্টই না পেয়েছে। এত কষ্টের মাঝেও ওর জন্য খাবার এনেছে। এতটুকু তো করতে পারে আরিশ। তাছাড়া ও নিজেই চেয়েছিল আরুর হাতে খেতে। নিজের রাগ অভিমান সব কিছুকে দূরে রেখে আরিশ খাবারগুলো খুলতে শুরু করলো, কিন্তু আরুষি ঠিক আগের মতোই আছে। আরিশের বুক থেকে নড়বেই না বলেই হয়তো ঠিক করেছে। আরুষি জানতো আরিশ যতই রাগ করুক না কেন কখনো ওর কষ্ট সহ্য করতেই পারবে না। অনেকগুলো ভাবতেই দাঁত পার করে হাসছে আরু, আর আরিশ তা বুঝতে পেরেছে। এই ছোট্ট ছোট্ট মিষ্টি ব্যবহারগুলোর কারণেই তো আরিশ আরুর প্রেমে পড়েছিল। আরিশ ভাতটা মেখে প্রথম লোকমা আরুর গালে তুলে দিল। আরু না করলো না, ভালোভাবেই খেতে লাগলো। আরিশ নিজেও খাচ্ছে আর চুপ করেই আছে। আরু বকবক করেই চলেছে। আরিশও বাধ্য ছেলের মতো সব কথা শুনছে। তবে তুরানের কথা আরু এখনও আরিশকে বলেনি, বলতেই ভুলেই গেছে। খাওয়া তাদের প্রায় শেষ। আরুষি আরিশের কোল থেকে নেমে বলল, জানেন তো আজকের রান্না আমি করেছি। আরিশ পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে বলতে লাগলো, তাই বলি, রান্নার টেস্টটা আজকে এত বাজে কেন? আরুষি কোমরে হাত দিয়ে বলল, আপনি এরকম কথা বলতে পারলেন? ও, আমি তো পুরনো হয়ে গেছি, তাই না? নতুন অনেক মানুষ এসেছে, তারা তো আমার থেকেও ভালো পারে সব। একদম তাই, একদম ঠিক বুঝেছো তুমি। তুমি তো আমার এক্স, তাই না? বলেই আরুষির কোমর জড়িয়ে কাছে টেনে নিল। আরুষির সারা শরীর জুড়ে শিহরণ বয়েই যাচ্ছে। আরুষির মুখের কাছে লেপ্টে গেছেও। আরুষির মুখের ওপর পড়া চুলগুলো আরিশ হাত দিয়ে কানের পিছনে গুজে দিল। আরিশ এবার আরুষির কানের কাছে গিয়ে বলল, আর একটা বিয়ে করব আমি। তুমি পুরনো হয়ে গেছো, তাই ঠিক আর ইন্টারেস্ট পাচ্ছি না। আরুষি চোখ বন্ধ করে নিয়েছিল। ভেবেছিল যে আরিশ হয়তো ওকে কিস করবে, কিন্তু এরকম কথা শুনে তাড়াতাড়ি চোখ খুলে আরিশকে ধাক্কা মারল। আরিশ কোনো ক্রমে নিজেকে সামলিয়ে নিল। হ্যাঁ, বিয়ে করেন, আমিও করব। আপনাকে দেখিয়ে দেব যে আমিও কিছু কম যাই না। বলে মুখ ভেঙচি দিয়ে আরিশের দিকে তাকিয়ে রুম থেকে বেরিয়ে গেল। আরুষি গাড়িতে উঠে বসলো। তারপর গাড়ি ছেড়ে দিতে নিমিষেই চোখের সামনে থেকে মিলিয়ে গেল। আর এই সমস্ত কিছু লক্ষ্য করছিল রাইসা। এতক্ষণ ধরে অপেক্ষা করছিল অফিসে ঢোকার জন্য। আরও বেরিয়ে যেতেই রাইসা অফিসের মধ্যে ঢুকলো। আরিশ বসে বসে ল্যাপটপ চেক করছে। তখনই দরজায় নক পড়ার শব্দে বাইরে থাকা ব্যক্তিকে ঘরে ঢোকার অনুমতি দিল। তুই কি খুব বিজি? আরিশ রাইসাকে দেখেই চমকে গেল। হঠাৎ এমন সামনে রাইসাকে মোটেও আশা করেনি। হঠাৎ তুই এখানে? রাইসা একা একা বাড়িতে বসে খুব বোর ফিল করছিল, তাই ভাবলাম তোর সঙ্গে দেখা করতে চলে আসি। তাছাড়া অনেক দিন বাংলাদেশে আসাই হয়নি, সব কিছুই বড্ড অচেনা লাগছে। তাই ভাবলাম তুই যদি ফ্রি থাকিস তোর সঙ্গে একটু বের হব। এই মেয়েটা আমার সংসারটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছানখার করে দেবে দেখছি, বিরক্তিকর। তাহলে তোকে আধা ঘন্টা অপেক্ষা করতে হবে, কারণ আমি এখন খুব বিজি। আধা ঘন্টা পর ফ্রি হব। ওকে, তুই কাজ কর, আমি বসে আছি, কোনো সমস্যা নেই। ওকে, তুই বাড়িতে গিয়ে আমার আরু পাখিকে পাঠিয়ে দে। তোর সঙ্গে ঘুরতে গিয়ে আমার কোনো কাজ নেই, ওর সঙ্গে গেলে দুজন কিছু ভালো সময় কাটাতে পারবো। তারপর আরিশ আর রাইসা বেরিয়ে গেল 4টার দিকে। আরিশ ড্রাইভ করছে আর রাইসা পাশে বসে আছে। কোথায় যেতে চাস তুই? তুই যেখানে নিয়ে যাবি। বিরক্তিকর সব কথাবার্তা। আমি ঠিক করেছি, প্রথমে বেশ কিছু শপিং করে রেস্টুরেন্টে গিয়ে ডিনার করে ফিরবো। এত লেট? আমি বাড়িতে সবাইকে বলে এসেছি, চিন্তা করিস না। ওর জানটাকে যে বাড়িতে একা ফেলে আমি এখানে রয়েছি, কি করে ঠিক আছে? রাত প্রায় 9:30। আরিশ বাড়ি ফিরছে না দেখে আরুষির খুব চিন্তা হচ্ছে। আরিশকে অনেকবার ফোন করেছে, কিন্তু বারবারই নট রিচেবল বলছে। কোনো বিপদে পড়ল না তো, নাকি অফিসের কোনো কাজে আটকে গেছে, সেটাই বুঝতে পারছে না। জানলে চিন্তাটা কম হতো।
না পেরে তুরানকে একটা কল করলো। হ্যালো তুরান, উনি এখনো বাড়ি আসেনি জানিস? এতদিন স্যার অফিসে ছিল না, অনেক কাজ ওনার জমা ছিল। তবে উনি তো 4টার সময় বেরিয়ে গেছেন। ও, এরপর তুরানের সঙ্গে আরও কিছু কথাবার্তা বলল। কোনোভাবেই ভালোই লাগছে না ওর আরিশকে ছাড়া। তুরানের সঙ্গে কথা বললেও মনটা রয়েছে আরিশের কাছে। খুব চিন্তা হচ্ছে ওর। হঠাৎ গাড়ির হর্নের আওয়াজ শুনেই বুঝতে পারলো যে আরিশ এসেছে। তাই তুরানকে তাড়াতাড়ি বাই বলে ফোনটা কেটে দিল। বেলকনি থেকে দাঁড়িয়ে আরুষি দেখছে, মুখটা খুশিতে ভরে আছে আরিশকে নামতে দেখে। তবে গাড়ি থেকে রাইসাকে নামতে দেখে ওর খুশিটা যেন মুহূর্তের মধ্যে মিলিয়ে গেল। আরিশ আর রাইসাকে একসঙ্গে গাড়ি থেকে নামতে দেখে আরুর খুব কষ্ট হলো। এত কিছুর পরও এগুলো মেনে নেওয়া যায় না। সব সময় এগুলো প্রতিনিয়ত ওর চোখের সামনেই ঘটছে। বারবারই মুখ বুঝে সহ্য করে যাচ্ছে আরু। তাছাড়া যদি আরিশের রাইসার সঙ্গে যাওয়ার ইচ্ছে হতো তাহলে ও যখন দুপুরে অফিসে গেল একবার বলতে পারতো। এই জিনিসটাই বড্ড বেশি কষ্ট পেয়েছে আরু। দৃশ্যটা চোখে সইতে না পেরে রুমের ভিতরে চলে আসলো আরু। এসে বই নিয়ে পড়তে বসে গেল। যদিও ইচ্ছে করে বসেনি, আরিশের ওপর রাগ দেখিয়েই বসেছে। পড়াশোনাটা আজকাল ঠিক করে উঠছেই না, সেই কারণে সব কিছু গোল্লাই গেছে। কি করবে ও? মাথায় শুধু আরিশের কথাগুলোই ঘোরে। পড়তে বসলে বইয়ের মধ্যে যেন আরিশের মুখ ফুটে ওঠে বারবার। বইটা ধরে আছে আর ক্রমাগত চোখের জলে ফোঁটাগুলো টপ টপ করে বইয়ের পৃষ্ঠায় পড়ে পাতাটাকে ভিজিয়ে দিচ্ছে। বইয়ের মোটা মোটা অক্ষরগুলো চোখে ঝাপসা দেখছে। চোখটা বড়ই অবাধ্য, ওর কথা শুনতে চাইই না। বাড়ির সিঁড়ি দিয়ে উঠছে আর আরিশ ভাবছে যে রুমে গিয়ে আরুষিকে সব সত্যি কথাই বলবে। আসলে কেন এত দেরি হলো, আর রাইসা ওর সঙ্গে কী করছিল। আরিশ লক্ষ্য করেছিল আরুষি বেলকনিতে দাঁড়িয়ে ওর জন্য অপেক্ষা করছে, আর ওদের দুজনকে একসঙ্গে দেখেছে। সারাদিন রাইসাকে আরও বাড়িতেই দেখেনি এবং রাইসাকে নিয়ে ওর কোনো মাথা ব্যথা নেই, তাই আর ব্যাপারটা নিয়ে ভেবেই দেখেনি। পায়ের আওয়াজ শুনে আরও সঙ্গে সঙ্গে চোখের জলটা মুছেনি, বইটাকে মুখের সামনেই ধরলো আড়াল করে, যাতে আরিশ ওর মুখ দেখতে না পায়। ও চায় না নিজের চোখের জলটা আরিশকে দেখাতে। এখন ভাবছে যখন নিজের ভালোবাসাটাকে প্রকাশ করতে ব্যর্থ, তখন চোখের জলটাও ওর না দেখানোই ভালো। আরিশ রুমে ঢুকিয়ে দেখলো আর একটু অবাক হলো, কারণ আরু বইটা পুরো মুখের সামনে নিয়েই পড়ছে, যাতে ওর মুখটা ঢেকে গেছে এবং ঠিক ঠিক দেখাই যাচ্ছে না। আবেগটাকে কাটিয়ে নিয়ে ধীরে ধীরে আরুর কাছে যেতে গেল না আরিশ। ভাবলো ফ্রেশ হয়ে এসে তারপর আরুষিকে সবটা জানাবে। আর এখন যেহেতু আরু বই পড়ছে তাই ওকে ডিস্টার্ব করা ঠিক হবে না। আরিশ একটা শার্ট আর প্যান্ট নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। শাওয়ার নেবে এখন। আজকে রাইসা ওকে যা জ্বালিয়েছে তাতে মাথা পুরো হ্যাং হয়ে আছে। আরুর সঙ্গে কথা বলার জন্য একটা ফ্রেশ মাইন্ড প্রয়োজন। আরিশ ওয়াশরুমে চলে যেতেই আরুষি বইটা মুখের সামনে থেকে নামিয়ে ফুপিয়ে কেঁদে উঠল।